আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছে মোহাম্মদ হিমেল নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আজকে আপনাদের সাথে কমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমার কাছে একটু আনকমন মনে হয়েছে, তাই আমি এই ভিডিওটি নিয়ে এসেছি বা করছি। নিশ্চয়ই আপনারা শাহেদ আলমকে খুব ভালোভাবেই চেনেন। তো তিনি খুবই নামকরা একজন ব্যক্তি। কোথাও কোথাও তিনি অস্কার নিয়েছেন, কোথাও কোথাও তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়েছেন, কোথাও কোথাও তিনি আরও বড় বড় অ্যাওয়ার্ড নিয়েছেন। তো কিসের অ্যাওয়ার্ড নিয়েছেন? বিভিন্ন নামের অ্যাওয়ার্ড নিয়েছেন। কোথাও ওনাকে বিরিয়ানি আলম হিসেবে পরিচিতি ওনার বেশ রয়েছে, কোথাও ইসকন আলম হিসেবে পরিচিতি ওনার রয়েছে। তো এভাবে বিশেষ ক্ষেত্রে বিশেষ জায়গায় উনি এরকম মনোনীত হন বা কিংবা অ্যাওয়ার্ডও নিয়ে আসছেন, বা ওনার ঘরে আছে অনেক অ্যাওয়ার্ড। তো যাই হোক, আমি মূল কথায় যাই। সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইভেন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সো অনেকেই খুব ভালো করে চেনেন প্রিসিলাকে। তো হঠাৎ করে শাহেদ আলমের হয়তোবা কোথাও মাটন বিরিয়ানি ঠিকমতো না খেতে পারার কারণে প্রিসিলার উপরে হঠাৎ করে খেপে গিয়েছেন। তিনি প্রিসিলারকে উদ্দেশ্য করে তার বাবাকে বলছে তিনি হচ্ছেন হেফাজতি মেয়ে। তো বাংলাদেশে হেফাজত বলেন, জামাত বলেন, অ্যাজ এ এক্সাম্পল যদি করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি যে কোনো দলের করতেই পারে, সাপোর্ট করতে পারে, এটা তাতে কোনো অসুবিধা নাই। আমি মনে করি এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তো তিনি একটা কনফ্লিক্ট তৈরি করতে চাইছেন। কেমন? ধরেন এই যে হেফাজতি বলে কিংবা অন্য দলের নাম ব্যবহার করে তিনি প্রিসিলাকে বা তার বাবাকে একটা ট্যাগ তৈরি করতে চাইছিল, বিএনপির সাথে যেন তার একটা সংঘর্ষ হয়। বিভিন্ন জায়গায় দেখলাম যে উনি ট্যাগ দিচ্ছে। সো ভেরি ইন্টারেস্টিং। আপনারা দেখবেন আমার এই ভিডিওতে যে উনি বিভিন্ন জায়গায় ট্যাগ লাগিয়েছেন। কেন লাগিয়েছেন? তাদের নজরে যেন আসে যে বিএনপির অ্যাগেনিস্টে এই কথা বলেন তিনি, তারা। বিষয়টা এরকম। কিন্তু মজার বিষয় হচ্ছে যে মানুষ তো আর বোকা নয়। আপনি যদি কোনো দলের শুভাকাঙ্ক্ষী হন, তার আলোচনা করবেন, সমালোচনা করবেন, একেবারে স্বাভাবিক। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তিনি একটা দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করছেন, তাকে নিয়েও কিন্তু সমালোচনা হয়। যখন শেখ হাসিনা ক্ষমতা ছিল, তাকে নিয়েও সমালোচনা হয়েছে। সো এগুলো থাকবে, যারা মিডিয়াতে কাজ করেন বা আলোচনা করেন। সো এটা ইখতিয়ার আছেন এই আলোচনা করার, কোনটা চায় কোনটা চায় না। আমিও একসময় নিজেও বলতাম যে বিএনপি এটা ঠিক হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। সো এমন কোনো কিছু নাই যে আপনি ধামাচাপা দিবেন। একবারে বেশি অন্যায় হয়ে গেলে আপনি তো ধামাচাপা দিতে পারবেন না। পারবেন না। আপনাকে আলোচনা করতেই হবে। যদি আপনার মধ্যে যদি দেশপ্রেমের প্রভাব থাকে বা দেশপ্রেমের প্রতি যদি একটু ভালোবাসা থাকে, এটা আপনি করবেনই। এটা তো অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু মজার বিষয় হচ্ছে শাহেদ আলম মানে একেবারে খুব ঢালাওভাবে সালমান মুক্তাদি, তারপর প্রিসিলাকে নিয়ে একেবারে এক করে ফেলছে। এখন বড় কথা হচ্ছে, ধরেন এক্সাম্পল উনি হেফাজতি বা হেফাজতির মেয়ে বা হেফাজত করে ওনার বাবা, প্রিসিলার বাবা। এখন মূল সমস্যা হচ্ছে, তার মানে কি আপনি আওয়ামী লীগ করেন। বিএনপির বিপক্ষে অনেকে সমালোচনা করেছে, কারণ তারা চায় বিএনপি একটা ভালো জায়গায় আসতে যাচ্ছে, তারা সামনে ক্ষমতা নিবে, তারা মানুষের উপকারী হবে, পরোপকারী হবে, তারা দেশের স্বার্থে দেশপ্রেমিক যেন হয়। এখানে যারা বাইরে আসছেন, তারা তো আর চাঁদাবাজি করেন না, তারা তো আর টাকা উঠান না, তারা তো দেশের ক্ষতি করছে না। তারাও চায় না যে যারা ক্ষমতায় আসবে সামনে, তারা যেন এমন রূপ তারা যেন তৈরি না করে যেটা বিভৎস হিসেবে মানুষ বিবেচনা করে। যেই রূপ নিয়ে আসবে সেটি থাকবে অত্যন্ত সুন্দর, সুদর্শন, দেখতে সুন্দর দেখা যায়। সেজন্য তাদেরকে পরিপাটি কিংবা ঠিক করার জন্য যা যা করণীয় দরকার সেটাই করতে যাচ্ছিল যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলে। বিষয়টা কিন্তু এরকম, এর চেয়ে বাইরে কোনো কিছু নয়। কারণ ওই মানুষগুলো কখনো এমপি নমিনেশন চাইবে না, যারা দেশ নিয়ে কথা বলেন, বিএনপির সমালোচনা করেন। হ্যাঁ, তারা হচ্ছে বিএনপির শুভাকাঙ্ক্ষী। তারা চায় যে এই দলটি উপরেই আমরা ভরসা করে আগামী দিনের ভবিষ্যৎকে নির্ধারণ করব, আগামী দিনের সুন্দর বাংলাদেশকে আমরা
একটা জায়গায় রিপ্রেজেন্ট করব। তো যদি একটা দলের হাতে যদি ক্ষমতা দিতে হয়, আমরা তো চাই পরিপূর্ণভাবে তারা মাঠে নামবে, পরিপূর্ণভাবে দেশকে পরিচালনা করবে। সেক্ষেত্রে আলোচনা করবে, সমালোচনা থাকবে। আর এই আলোচনা সমালোচনা শুনে যারা আজকে এই বিএনপির দায়িত্বে আছেন কিংবা তারেক রহমান সহ যারা আছেন, তারা এটাকে ঠিক করবে। এবং তারা অনেক কিছু ঠিক করেছে এই সমালোচনার কারণে। কেন করেছে? এটা বিএনপির ভালো চায়। তো সেখানে শাহেদ আলম চেষ্টা করেছেন প্রিসিলাকে একটা শত্রুর জায়গায় দাঁড়া করানোর জন্য, কিন্তু আসলে শাহেদ আলমের দোষ নাই। টাকা পয়সা যদি একটু পেয়ে থাকে এটা করবেই, এটা অস্বাভাবিক কিছুই না। তো ওনার এরকম অনেক রেকর্ড আছে। সো মানুষ দুই টাইপের সমালোচনা ভুগে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে। একটা হচ্ছে সুনামের কাতারে ভুগতেছে কেউ, আর কেউ দুর্নামের কাতারে ভুগতেছে। তো শাহেদ আলম হয়তোবা দ্বিতীয়টা হতে পারে, কারণ আমি তার পছন্দের মানুষ। আমি কারো কাছ থেকে শুনি নাই যে শাহেদ আলম খুব একটা ফেভারিট মানুষ। 7 লক্ষের মতো হয়তোবা 5 লক্ষ দেখে ঘৃণার চোখে, আর 2 লক্ষ হয়তোবা কোনো রকমে আছে, এরকম হইতে পারে। বা 5 লক্ষই ওনাকে খুব ভালো জানে, 2 লক্ষ মানুষ হচ্ছে ধরেন খারাপ জানে ওনাকে। এটাও যদি হয় ইটস ওকে, একটা ব্যালেন্সিংয়ে উনি আছে। কিন্তু যে যেমন ইলিয়াস হুসাইন, কনক সারোয়ার, পিনাকি, প্রিসিলা, আরও অনেকে যারা আছেন, তাদেরকে বেশ মানুষ পছন্দ করেন। কেন করেন? কারণ হচ্ছে তারা নিজের পকেটের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় তারা চেষ্টা করেন যে মানুষকে সহযোগিতা করার জন্য। মানুষের অপোজিশন থাকে, পজিশন থাকে, হ্যাঁ, দুটো সাইড থাকে, ভালো থাকে মন্দ থাকে। তো কেউ ভালো কাজ করতে করতে মানে দুর্নামের ভাগী হয়, আবার কেউ খারাপ কাজ করতে করতে দুর্নামের ভাগী হয়। এখন দুর্নামের মধ্যে দুটোটা কিন্তু দুর্নামের ভাগী হয়, তো দুটার মধ্যে কিন্তু অবশ্যই ডিফারেন্ট আছে। হ্যাঁ, তো শাহেদ আলম হচ্ছে এরকম যে মানে তার দুর্নামের ভাগী তো আছেই, সে 1 নম্বর বদমাইশ। হ্যাঁ, তার কাজ হচ্ছে যারা ভালো ভালো কাজ করবে তাদের পিছনে লাগা এবং চেষ্টা করে তাদেরকে শাটডাউন করার জন্য। কিন্তু আল্লাহ যার উপর রহমত থাকবে, জনগণের ভালোবাসা থাকবে, আপনি তাকে কখনো শাটডাউন করতে পারবেন না। সাময়িক হয়তোবা আপনি তার সম্মানটাকে খেয়ে ফেলতে পারেন, কিন্তু ওনার এত বড় সম্মান যে আপনি হজম করতে পারবেন না। শাহেদ আলমের এখন সহ্য হচ্ছে না এই মানুষগুলাকে পজিটিভলি দেখা, কারণ তার কাছে এটা একটা বিষের মতো হয়ে দাঁড়াইছে। তো আমি আলোচনা বাড়াবো না, তো একটা কথাই বলবো যে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হইলো যে শাহেদ আলম মানে এন্ড অফ দ্য ডেতে এটাই বুঝলাম যে শাহেদ আলম যে ভালো কাজ করবে তার পিছনে সবসময় শাহেদ আলম শয়তানের মতো পিছে লেগে থাকবে। শয়তানের কাজ হচ্ছে কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায় তাকে কিভাবে মসজিদের কাতার থেকে এবং মসজিদের ঢোকার সময় কিভাবে ব্যাঘাত ঘটানো যায়। তো এরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের একটা বিশাল ফ্রেন্ডস ফলোয়ার আছে এবং পজিটিভলি পিপল টেক দ্যাম, তাদেরকে পজিটিভলি নেয় মানুষ। কিন্তু শাহেদ আলম কিন্তু অতটা পজিটিভ না, নয় সে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলা করে, আর না হয় অন্য কিছু করে। কিছুদিন আগে কনক সারোয়ারের সাথে, এই রিসেন্টলি কনক সারোয়ারের সাথে দেখা হয়েছে তার, হয়তোবা কোনো একটা অনুষ্ঠানে গিয়েছে, কনক সারোয়াররা সেখানে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ করে কনক সারোয়ারকে এসে বলতেছে আপনি তো হচ্ছেন জামাতিদেরকে প্রমোট করতেছেন। কনক সারোয়ার তার প্রতি উত্তরে কি বলতে জানেন? শুনবেন? বলছে 1 লাথি মেরে এখান থেকে একদম নিচে ফালাই দিব। বুঝতে পারছেন? তখন সে আস্তে করে মাথা নত করে চলে গেছে। তো কনক সারোয়াররা তো হচ্ছে তাদের একটা ওয়েট আছে, শাহেদ আলম হয়তো আর ওই ওয়েট নাই। তো এটাই বলতেছি যে এরা হচ্ছে এই সমাজের সবচেয়ে বড় বেশরম যদি কোনো ব্যক্তি থাকে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে, মানে কয়েকজনের মধ্যে এই শাহেদ আলম পড়ে। এই যে দেখেন কিছুদিন আগে বিরিয়ানি আলম নিয়ে একদম সোশ্যাল মিডিয়া তোলপাড়, অথচ তার কিন্তু কোনো তালাই নেই ঠিক মতে। তিনি এই নিউ ইয়র্কে বিভিন্ন জায়গায় তিনি কি করতেন, এই খয়রাতি খুঁজি খেতেন। প্রত্যেক মাসে ওই
খলিল বিরিয়ানি থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন 1000 টাকা করে খেত প্রায় সময়, $1000। তো অসুবিধা কি, ভিক্ষা করে যদি খেয়ে যদি তার যদি ব্যবসা ভালো হয় তো কাজ করার কি দরকার আছে? 2-4টা এরকম মানুষের পিছনে খোঁচা দিবে, কাউকে হেফাজত বানাবে, কাউকে বিএনপি বানাবে, কাউকে সে জামাতি বানাবে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে শাহেদ আলমের প্রবলেম কি? কেউ যদি জামাতি হেফাজতি হয় ওর সমস্যাটা কোথায়? ওর সমস্যাটা কোথায় জানেন? ওর সমস্যাটা হচ্ছে ও হচ্ছে অ্যান্টি মুসলিম আর নাইলে অন্য কোনো কিছু। কারণ হচ্ছে আমার কথা হচ্ছে যে সে কিন্তু ইসকনের সবচেয়ে বড় ... অর্থাৎ দালাল, বুঝতে পারছেন? সো তার গায়ে লাগবে, এটা অস্বাভাবিক কিছুই না। তো আমরা একটু ইলিয়াস ভাইয়ের একটা ভিডিও আছে, আমরা সেই ভিডিওটা একটু দেখি, তারপরে আরেকটু আলোচনা একটু জমজমাট করেই না হয় করলাম। বিশিষ্ট বুদ্ধিজীবী ইসকন আলম, তো ইসকন আলম ওরফে শাহেদ আলম, এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই, আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে, তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি। হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি, ঢাকা থেকে 3-4 কোটি টাকা নিয়ে এসে চ্যানেল 24-এ চাকরি করার অবস্থায় তো কামিয়েছে, টাকা পয়সা নিয়ে এসে তারপরে বসে বসে খাইতো। তো মনে করতাম ওইরকম কিছু আর কি। এর আগেও সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউ ইয়র্কের কোনো এক রাস্তার ধারে দেখেছেন। কথা তো বলেন চিবায় চিবায়, বিশাল এক, দেখলে মনে হয় যেন শেরে বাংলায় ফজলুল হকের চাইতে বেশি জ্ঞানী লোক। তো উনি এর আগেও আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন। সবশেষ আমি হচ্ছে উবার চালাই। শাহেদ আলম, আমি শুধু উবার চালাই না, আমি এখানে কফির দোকানে কাজ করেছি, আমি এখানে গ্রোসারির দোকানে, বাংলাদেশের মুদির দোকান আছে না, মুদির দোকানে কাজ করেছি, আমি এইখানে একদম লিটারালি বাংলাদেশে পিজা ডেলিভারি দেন না, বাংলাদেশে আপনারা যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে, ওইভাবে বাসায় নিয়ে তারপরে দিয়ে এসে আমি একদমই লজ্জাবোধ করি নাই। আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন, একদম লজ্জা করি নাই, লজ্জা, কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। নিশ্চয়ই আপনারা ইলিয়াস ভাইয়ের ভিডিওটি দেখেছেন। একে অনেক আগে শনাক্ত করা হয়েছে যে তিনি কোন ধর্মের আর তিনি কোন টাইপের মানুষ। সরি, আমি আপনারা রংভাবে নেবেন না, আমি কাউকে আন্ডার এস্টিমেট করতেছি না। কারণ হচ্ছে এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, একটু আগে বললাম না, মসজিদে মানে যখন একটা মুসল্লি যায় শয়তানের কাজ কি, তো এর কাজ হচ্ছে যারা ভালো কাজ করবে তাদেরকে বাধাগ্রস্ত করা, এটা হচ্ছে তার মূল টার্গেট। তারপর এই যে বিরিয়ানি নিয়ে, চলেন বিরিয়ানির একটু ভিডিওটা দেখে আসি। লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম। এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না? যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন, আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার, তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে হয়, যে ছোট জব, এটা খারাপ লেগেছে। তো আপনারটাই করি, শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি। অডিও রেকর্ডটা হচ্ছে আমাদের এখানকার বাংলাদেশে এক ভাই আছে, খলিল ভাই। খলিল ভাই, সালাম আলাইকুম। আপনার খলিল বিরিয়ানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু। তো খলিল ভাইয়ের এই 4-5টা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরিয়ানি নামে। আপনারা যারা আমেরিকা যারা আসেন নিউ ইয়র্কে, তারা জানেন, আমি জানি না নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা। তো নিউ ইয়র্কে যারা আসেন তারা অনেকেই হয়তো শুনেছেন যে খলিল বিরিয়ানি কোনটা। এই খলিল বিরিয়ানি প্রতি মাসে মাসে শাহেদকে 1000 টাকা করে সাহায্য দিত। তো সাহায্য দিত, যে এই সাহায্য দেওয়ার বিষয়টা আমি তার ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম, ভাই কি অবস্থা? হ্যাঁ, কথা বলতে বলতে শুনি তার বক্তব্যটা, শুনে তারপরে আপনাদের সাথে আবার আলোচনায় ফিরি। আপনার এই যে আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আছে, বাজেট থাকবে না কেন? সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে। কিরকম আছে একটু বলেন তো বস। এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই। এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরা না, আমার হয়ে গেছে কি গড়াইয়া হলেই বল, সবাই ভাগ করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না, আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না, এরকম। প্রায় 10 বছর হয়ে গেল আপনি আমার একদিনও কোনো টাকা পয়সা কিছুই দিলেন না ভাই, এটা হইলো একটা। এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাই চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। শাহেদ ভাই কিরকম কি দেন?
ওরা দিতাম প্রায় 1000 টাকা দিতাম ওদের মানে প্রতি মাসে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা ওর ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে এক একজনের এক এক রকম মাসে। শাহেদ আলমের বরাদ্দ এত বেশি থাকতে কারণ কি? ও আবার ওই দেখা যাচ্ছে দুই দিক থেকে, ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। এই হচ্ছে আমাদের শাহেদ আলম। শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে, ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম, তোমার বউ কি চাকরি করে? ওই টাকা দিয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপর পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা টেসলা, আর একটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনেও তার সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2200 শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায়। তো বিশাল বড় লোকে এক ভাবসাব। তো বড় লোকিটা টাকা পয়সাটা আসলো কোথেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম। সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ, তোর বউয়ের কোথায় কোন ইনকাম, তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল। আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনিরাইজার বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি, দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম। ছোট লোকের বাচ্চা কোথাকার। তুই বেটা বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম। ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো, কোনোদিন ভিক্ষা নিব না, কোনোদিন কোনো মানুষের 1 টাকা হক নষ্ট করবো না। দ্যাটস আই অ্যাম। অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না, নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে। তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস। অনেক মানুষজন, আপনারা, এটা সুশীলদের বক্তব্য, আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলুন। নো, যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হইতে পারে না। ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে। ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত। তুই যে অভিযোগ করেছিস, এই অভিযোগ যার করা উচিত তারে করতে বলাইসা, তারপরে জবাব পাবি কি। সো তুই এখানে বলছিস যেসব কথাবার্তা, তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস। কথাবার্তা বলার সময় জানোস না চ্যাটের ভালো, নিজের মনে করো যে বিশাল বড় সুশীল। তো তুই সুশীল মনে করিয়া তোরা বলিস যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। তুই যে বেডির সাথে থাকিস, এই বেডিরেও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করে ধরা পড়ে তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে, পাবলিকে ধরে তোরা বিয়ে পড়াইছে, প্রেম করতে আরেক বেটির সাথে এই বেটির করছিস। তো এগুলি আমাদের শিখাইস? নিজের পাশার নিচে ইয়ে ঠিক আছে তোর, ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি। তো এরা বলে হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করবে না, ব্যক্তিগত আক্রমণ না। হ্যাঁ, ফোন আলাপে কত টাকা দেয়। সে আবার পাল্টা ভিডিও করাইছে এই বিরিয়ানি হাউসের খলিল ভাইকে দিয়ে। তো ভাই, আপনি যতই ঘষা মাজা মারেন নাই কেন, মানুষ এটা ভুলবে না। চোর বাটপারের কথা আজীবন মনে থাকবে। সোশ্যাল মিডিয়াতে একটা লোক তাকে ভালো বলে না, আর যখন ভালো বলে না, এক পোস্ট বিএনপি সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়, এই বলে সোশ্যাল মিডিয়াতে একের পর এক পোস্ট, একের পর এক মিম, একের পর এক প্রোপাগান্ডা, একের পর এক কমেডি আমরা দেখেছি। একটা উদাহরণ দিই, নিউ ইয়র্কে বসবাসকারী এক হেফাজতি বাবার কন্যা প্রিসিলা, তার ফেসবুক পেজে যদি আপনি যান তাহলে দেখতে পারবেন যে বিএনপি সংস্কার বিরোধী, বিএনপি সংস্কার চায় না, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। আমি একটা নাম বললাম, সালমান মুক্তাদির থেকে শুরু করে আরো যারাই আছে তরুণ প্রজন্মের যারা কথা বলেন, সবারই এক কথা, বিএনপি সংস্কার বিরোধী দল, বিএনপি সংস্কার চায় না। আজকে একটা সংস্কার কমিশন বাতিল করার জন্যই সমাবেশ হচ্ছে, শুনশান নীরবতা। এই সব যাদের পেজগুলোর কথা বললাম আমি, কোথাও কোনো শব্দ নাই, কিন্তু মূল প্রচারণা কি? সেটা হলো বিএনপি সংস্কার চায় না, বিএনপি সংস্কার বিরোধী দল। এই প্রোপাগান্ডা যারা এতদিন চালিয়েছেন তারা কি নিজেদের খোঁড়া গর্তে এখন নিজেরাই পড়তে যাচ্ছেন কিনা? তখন সোশ্যাল মিডিয়াতে এসে বলবে এইটা হচ্ছে মুরিদদের কাজ। পীর বাবারা কারা? কে? ইলিয়াস হুসাইন, কনক সারওয়ার। এখন তো পিসিলার বাবাকে বানিয়ে দিয়েছে হেফাজতি বাবা। তো হেফাজতি বাবার কাজ হইতে পারে। আসলে জনগণ এইসব মানুষকে লাইক করে না, পছন্দ করে না। তো এই মানুষটা মানে আমি জানি না কোন কাতারে দিলে আপনারা খুশি হবেন। আপনারা অবশ্যই খুব ভালো দর্শক আছেন যারা, তারা কাতার আবার খুব সুন্দর করে মানে সেট করতে পারেন। তো এদেরকে যে কোনো একটা কাতার আপনারা ফেলে দিতে পারেন, আমার কিছু বলার নেই। সবশেষ একটা কথা বলবো, প্রিসিলা
তুমি ভালো কাজ করতেছো, তোমার কাজে নিউ ইয়র্ক সহ বিশ্বের যে কোনো জায়গায় তুমি দাঁড়াবা, তোমাকে মানুষ ওয়েলকাম করবে। তুমি এই ছোটোখাটো এই সমস্ত শয়তানের কথা কিছু মনে করো না, কেননা মানুষ যখন ভালো কাজ করতে যায় তখন সে একটা বাধাগ্রস্ত যখন হয়, তখন অনেক কিছু আছে যে কাজ করতে চাইলেও করতে পারে না। তোমাদেরকে আমাদের দেশের প্রয়োজন আছে এবং থাকবে। সো এই সাধারণ সমস্ত শয়তানরা অনেক ডিস্টার্ব করবে। তোমরা দোয়া পড়বা, দোয়া পড়ে ফু দিবা, দেখবা যে এগুলো অন্তত পক্ষে শেষ না হইলেও 1000 কিলোমিটার দূরে থাকবে কিংবা 1000 মাইল দূরে থাকবে। আমি জানি তুমি খুব সাহসী একটা মেয়ে, তুমি সামনে আরও অনেক ভালো কাজ করবা এবং সেই প্রত্যাশা থাকবে। আমরা চাই তুমি কন্টিনিউ তুমি আলোচনা রাখবা এবং আমরা প্রত্যাশা করব তোমার এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের মানুষ জাতি দেখবে এবং সেটা রিয়েলাইজ করবে। এটা হলো শেষ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। মোহাম্মদ হিমেল এবং হিমেল অফিসিয়াল যে চ্যানেলটি আছে ইউটিউব, সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য নেক্সট ভিডিও খুব দ্রুত আমরা নিয়ে আসার চেষ্টা করব।